দিদি জামাইবাবুর নাম কি? রূপ, অনুরূপ গাঙ্গুলি। আচ্ছা এক্সকিউজ মি, অনুরূপ গাঙ্গুলি এখানে ভর্তি আছেন? আপনারা কারা? আমরা ওনার বাড়ির লোক, উনি ওনার স্ত্রী। আচ্ছা, এক মিনিট। অনুরূপ গাঙ্গুলি? না, ওনাকে তো ভর্তি নেওয়া হয়নি। ভর্তি হয়নি মানে? উনি এসেছিলেন তো এখানে। কি ব্যাপার, এত রাতে ফোন করছো? কি হয়েছে নাকি তোমার? ইমার্জেন্সি ইমার্জেন্সি, তাই এত রাতে ফোন করলাম। কি ইমার্জেন্সি? আমি এখন হসপিটালে আছি। কেন, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। ওই যে অঞ্জনা আর তুবড়ি হসপিটালে এসেছে অনুরূপ গাঙ্গুলির খোঁজ করতে। কার ফোন অঞ্জলি? আপনি চিন্তা করবেন না, আমি আমি ফলো আপ রাখছি। শুধু আপনি ফোনটা আপনার হাতের কাছে রাখবেন, ঠিক আছে? কার ফোন এসেছিল অঞ্জলি? কারো না, কিছু না, ঘুমিয়ে পড়ো। কি আশ্চর্য, তুমি হঠাৎ এভাবে রিয়াক্ট করছো কেন? হ্যাঁ, এত রাতে ফোন এসেছে, কোনো বিপদ আপদ, তাই তো জিজ্ঞেস করছি কার ফোন এসেছিল। দেখুন, উনি এখানে এসেছিলেন অতিরিক্ত মাথার যন্ত্রণা নিয়ে। আমরা ওনাকে স্ক্যান করাই, কিন্তু রিপোর্টে সেরকম কিছুই পাওয়া যায়নি, যার জন্য ওনাকে ওষুধ দেওয়া হয়েছে। ওষুধ খেতে যন্ত্রণাটা একটু কমেছে। আমরা কিছুক্ষণ ওনাকে অবজারভেশনে রেখেছিলাম, তারপর ওনাকে রিলিজ করে দিয়েছি। বলছি ওনাকে কখন ছেড়েছেন? এই মাত্র, হয়তো বেরিয়েই পেয়ে যাবেন। দিদি ভাই আস্তে, পড়ে যাবে। দিদি কোথায় গেল, কোথায় গেল? একটাবার জানতে পর্যন্ত পারলাম না মানুষটা কেমন আছে। দিদি দিদি এভাবে কেঁদো না, শুনলে তো ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, নিশ্চয়ই উনি ভালো আছেন, নয়তো ডাক্তারবাবুরা ছাড়তেন ওনাকে, বলো? আজ কত দিন হয়ে গেছে তুবড়ি, একবার মানুষটার মুখটা দেখিনি। আমার জন্য অপেক্ষা করেছিল আমি এখানে আসবো বলে, কিন্তু আমি এলাম তবু তার মুখটা একবার দেখতে পর্যন্ত পারলাম না, একবার দেখাও হলো না। হবে দিদি, তোমাদের ঠিক দেখা হয়ে যাবে। কবে হবে তুবড়ি, কবে হবে? হয়ে যাবে দিদি, আমার বিশ্বাস হয় না তুবড়ি, আমার কপালকে আমার আর বিশ্বাস হয় না। একটা কথা জিজ্ঞাসা করবো দিদি, তোমরা একসাথে থাকো না কেন? উনি ভালো মানুষ নন? তার মতো ভালো মানুষ আর হয় না তুবড়ি, প্রাণ দিয়ে ভালোবাসতো আমাকে। তাহলে সে অনেক কথা তুবড়ি, একজন মহিলার শ্লীলতাহানির অপরাধে ধরা পড়েছিল ও, কিন্তু আমি নিজেই জানি সে কথা মিথ্যে। আমাকে যদি কেউ মরার সময়ও মুখে গঙ্গা জল নিয়ে এ কথা বিশ্বাস করতে বলে, আমি বিশ্বাস করতে পারবো না তুবড়ি, কারণ আমি জানি এই অপরাধ উনি করতে পারেন না। উনি খুব ভালো মানুষ তুবড়ি, কেউ তো আছে, কেউ তো আছে যে ওকে ভাসানোর চেষ্টা করেছে, তাই জন্যই ওকে আমার কাছ থেকে দূরে সরে যেতে হয়েছে। কষ্ট হয় তুবড়ি, খুব কষ্ট হয়, কিন্তু কিন্তু আমার বাড়িতে কেউ সেটা বুঝতে পারে না, কেউ বোঝে না। দিদি আমি বুঝতে পারছি গো, তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো, সেটা তো মিথ্যে হয়ে যেতে পারে না। তোমাদের দেখা হবে, ঠিক দেখা হবে, শুধু একটু সময়ের অপেক্ষা দিদি। ঠিক বলেছ তুবড়ি, বাড়ি যেতে যতটুকু সময় লাগে আর কি। বাড়ি চলো, তারপর দেখো তোমার জন্য কি দোদমা অপেক্ষা করছে। চলো দিদি। আমিও যাই, দেখি।
চুপচাপ চলে যাও ঘরে, কেউ যেন কিচ্ছু বুঝতে না পারে। কোথায় গেছিল? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি অঞ্জনা। কোথায় গিয়েছিলে? আমরা দুজনে বাগানে ছিলাম মা। বাগানে যেতে তোমাকে ট্যাক্সি করে যেতে হয়। আমি জানি, আমি সব জানি অঞ্জনা কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল। মা, তোমার মুখে আমি আর একটি কথা শুনতে চাই না। আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি। এবার এবার কি বলবেন আপনারা? আপনারা যারা প্রতিদিন সর্বক্ষেত্রে তুবড়িকে সাপোর্ট করে এসছেন, মা, কাকাবাবু, আপনারা এবার কি বলবেন বলুন? না না বলুন, আপনাদের মুখে কোনো কথা নেই কেন? আমি শুনতে চাই আপনারা কি বলবেন। আমার মেয়ে এতদিন এ বাড়িতে আছে, কোনোদিনও সেভাবে বাড়ির বাইরে পা রাখার সাহস পায়নি। আজ পেরেছে। আপনাদের নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হচ্ছে না? কারোর নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে কার মদতে আমার মেয়ে মাঝ রাতে বাড়ির বাইরে গেছে। কি হলো তুবড়ি? কিছু বলছো না কেন? তুমি কোথায় গেছিলে? একটা দরকার ছিল। তুমি আমাকে বললে না কেন? ও তোকে বলতে চেয়েছিল ভাইয়া, ও বলতে চেয়েছিল, কিন্তু আমি বলতে দিইনি। আমি বাধা দিয়েছি। আমি ওকে বাধা দিয়েছি কারণ আমি জানতাম যে ও যদি বলে তাহলে এ বাড়ির কেউ আমাকে যেতে দেবে না। আমি যেতে চেয়েছি, ও আমাকে নিয়ে যায়নি, আমি ওকে নিয়ে গেছি। এটা তোর উচিত কাজ হয়নি দিদি ভাই। তুবড়ি, আমি তোমার উপর অনেক ভরসা করেছিলাম, কিন্তু আজ যে ঘটনাটা তুমি ঘটিয়েছো তার জন্য বৌমার সামনে আমাদের মাথা হেঁট হয়ে গেল। ছোট দাদু, আমি না তুবড়ি, আর কোনো কিছু বলেই তুমি আমাকে বোঝাতে পারবে না। দেখো, অন্যায়টা অন্যায়, আর তোমার এই অন্যায় আমি সমর্থন করছি না। তুবড়ি, তুবড়ি, তোমরা দুজনে মিলে এত রাতে বাইরে বেরিয়েছিলে, কত কিছু ঘটতে পারতো বলো তো। আর ভগবান না করুক যদি কিছু ঘটতো, তাহলে তোমরা দুজনে সামলাতে পারতে সেটা। যাই হোক, আসল কথাটা হচ্ছে তোমরা গিয়েছিলে কোথায়? আমি জানি অঞ্জনা কার কাছে গেছিল, কেন গেছিল, সব জানি আমি তুবড়ি। আমার ছেলে মেয়েদের ভালোর জন্য আমাকে চারিদিকে নজর রাখতে হয়। যাকে দেখার জন্য গেছিলে সে একটা কিট, একটা নোংরা মানুষ। তার কাছ থেকে আমরা ওকে এখানে এনে আগলে রেখেছি তুবড়ি, আগলে। আজ তুমি সেই আগলটাকে ভেঙে দিয়েছ। যাক সে কথা। এরপর তোমার প্রতি আমার মনে যে ভালোবাসাটুকু জন্মাচ্ছিল সেটা যদি নষ্ট হয়ে যায় তো তোমার কারণেই নষ্ট হবে। অর্জুন,
অর্জুন, তুমি সবটা দেখছো, সবটা তোমার সামনেই ঘটছে। তুমি নিশ্চয়ই বুঝতেও পারছো এরপর যদি আমি তুবড়িকে আর কখনো ভালোবাসতে না পারি, আমাকে দোষ দিও। আমি দিদির চোখে যেই আকুলতা দেখেছি সেটা আপনারা কেউ দেখেননি। আমার মন বলছে দিদির ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না, কিছুতেই না। আমি তোমার সঙ্গে কোনো তর্ক করব না। বাড়ির বউয়ের সঙ্গে তর্ক করার মতন রুচি আমার নেই। কিন্তু আমি তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি, দেখো তুমি নিজে যা ইচ্ছে যা খুশি করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার মেয়ের ব্যাপারে তুমি যদি কখনো মাথা ঘামাও তাহলে কিন্তু খুব খারাপ হবে। বাড়ির সবার সামনে আমি রাগ ঢাক না করে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার মেয়ের ব্যাপারে যদি তুবড়ি আর কোনোদিনও নাক গড়ায় তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। দাঁড়িয়ে থেকো না, যাও ভেতরে যাও। ছোট দাদু, একদম চুপ, তুমি আর একটা কথা বলবে না। ছোট দাদু যেটা বলছে সেটা করো, ঘরে যাও। সেই ভুলটাই তুই করলি দিদি ভাই, এত বোঝানো সত্ত্বেও। আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবি? মার কাছে যখন কিছুই লুকোতে পারছো না, চোখের জল লুকোতে যাচ্ছ কেন? কষ্ট পেয়েছ? কষ্ট আমিও পেয়েছি অঞ্জনা, তাই হয়তো আমার চোখেও জল আসছে। কিন্তু তুমি আমাকে ভয় পাও, আমাকে সবকিছু লুকিয়ে যাও। আচ্ছা অঞ্জনা, তোমার কি সত্যি মনে হয় যে আমি তোমার খারাপ চাই? মনে হয় মা, ভীষণভাবে মনে হয়। মনে হয় যে তুমি আমার খারাপ চাইছো শুধুমাত্র নিজের ভালোর জন্য। একটা জিনিস তুমি ভেবে দেখো, সেদিন যদি নিশার বাবা না চলে আসতেন তাহলে কিন্তু এতদিন তুবড়ির ছবিতে মালা দিয়ে তুমি চোখের জল ফেলতে পারতে। বলে নিশার প্ল্যান কিন্তু ঠিক ছিল, তুবড়ির ভাগ্যটা ভালো ছিল। দেখো, তুমি খুব ভালো করে জানো যে অনুরূপ কেমন মানুষ। না অ্যাডমিট যে খুব ভালো উকিল, কিন্তু মানুষ ততটাই তো খারাপ। সেগুলো তো তোমার তৈরি করা মা। সেদিন না পারলেও আজ আমি হিসেবটা মেলাতে পারছি। অনুরূপকে ফাঁসানো হয়েছে কোনোভাবে, আমি বেশ বুঝতে পারছি। আর সেটা তুমি করেছো সেটা মা, কারণ অনুরূপ তোমার একটা অপকর্মের বিরুদ্ধে গিয়েছিল। আমার দুর্ভাগ্য অঞ্জনা যে আমার দুটো ছেলে মেয়েরা একজন তাদের বিবাহিত জীবনে সুখী হতে পারল না। তোমার জন্যই তো হলো না মা। তোমার বিরুদ্ধে তুবড়িও গেছে, তাই তুমি তুবড়িকেও সরিয়ে দিতে চাও। কি করবো বলো, আমি তো মা, তাই তোমাদের আগলে রাখতে চাই। এটাকে আগলে রাখা বলে না মা। তোমার দৃষ্টিভঙ্গিতে তোমার বিরুদ্ধে যে যাবে সেই খারাপ,
তাকেই তুমি তোমার পথ থেকে সরিয়ে দিতে চাও। তার জন্য তুমি তোমার ছেলে মেয়ের মনটাও একবারও বোঝার চেষ্টা করো না। তুমি আমার সাথে যা করেছ আজ ভাইয়ের সাথেও তাই করছো মা। যাকে যা হয়ে গেছে হয়ে গেছে, আর কিন্তু কখনো এরকম ভুল করবে না। তুমি পারো। শুয়ে আমি প্রমাণ করে দেব যে আমার স্বামী মানুষটা সৎ। নিচে যা সিচুয়েশন ছিল সেখানে যদি আমি কথা বলতাম তাহলে সবাই ভাবতো আমি বড়দের মুখে মুখে তর্ক করছি, তাই আমি কিছু বলিনি। কিন্তু আমার মনে হয় আপনার কাছে সবটা পরিষ্কার হওয়া দরকার। আর কি পরিষ্কার করবে তুমি তুবড়ি? আপনি কি এখন বুঝতে পারছেন দিদি আমাকে কেন ডেকে নিয়ে গেছিল? আমি বুঝেছি তুবড়ি, কিন্তু তুমি কেন ওর কথায় সাই দিতে গেলে? তোমার কি একবার মাথায় এলো না যেটা বাড়ির কেউ করতে দিতে চাইছে না সেটা সমর্থন করা তোমার উচিত নয়? অর্জুন, এখানে উচিত অনুচিতের প্রশ্ন অনেক পরে আসছে। প্রশ্ন হলো একজন প্রাপ্তবয়স্ক মেয়ের ওপর বাড়ির সবার মত চাপিয়ে দেওয়া হচ্ছে। সবাই ভাবছে দিদির স্বামী একজন নোংরা প্রকৃতির মানুষ, তবে দিদি কিন্তু সেটা বলছে না। দিদি বরং বলছে ওনার মতো মানুষ হয় না। অর্জুন, একজন স্বামীকে তার স্ত্রীর থেকে বেশি পৃথিবীর আর কেউ জাজ করতে পারে? পারে না। বাইরে থেকে এসব কিচ্ছু বোঝা যায় না। আজকে আমি আপনি যদি রাস্তায় হাত ধরে বেরোই, প্রত্যেকে ভাববে আমাদের সম্পর্কটা কতটা মধুর, কিন্তু আমি আপনি জানি আমাদের সম্পর্কটা কেমন। এতটা আত্মবিশ্বাস তোমার কোথা থেকে আসে তুবড়ি? কোথা থেকে? তুমি বুঝে গেলে দিদি ঠিক আর আমরা সবাই ভুল? তুমি কতটা জানো অনুরূপদার ব্যাপারে? কতটা? ওই মানুষটা ঠিক নয়, বাজে মানুষ একটা, সেটা প্রমাণ হয়েছে তুবড়ি, আর তার শাস্তি উনি পেয়েছেন। সেই কারণেই তো আমরা বাড়ির সবাই দিদিকে এখানে এনে রেখেছি তুবড়ি। তুমি কি নিজের সম্মান রক্ষা করতে জানো না একটু? কেন একবারই একটাই কাজ করো যাতে তোমাকে বারবার অপমানিত হতে হয়? কেন তুবড়ি? একবারও ক্লান্ত হও না? তুমি খারাপ লাগে না তোমার একটু? জীবনে প্রথমবার স্পর্শ করলেন আমায়, তাও এত কঠিন ভাবে যে হাতে লাগছে আমার। দিন, একটু যন্ত্রণাই না হয় দিন, সেটাকেই ভালোবাসার স্পর্শ বলে মেনে নেব। আমি তো তোমার পাশে থাকবো বলেছি তুবড়ি, তা তুমি আমার থেকে কেন লুকিয়ে যাও সবকিছু? যদি কিছু বিপদ হয়ে যেত? দুটো কথা বলতে গেলেই তোমার চোখে জল চলে আসে। তবু ভালো, বিপদের সম্ভাবনা আছে বলেই আজ আপনি আমাকে স্পর্শ করলেন, নয়তো তো আমি অচ্যুত। যন্ত্রণায় তোমার চোখে জল এসে গেছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। তুমি কি স্টুপিড নাকি তুবড়ি? হাতটা দাও। থাক, লাগবে না। চুপ, একদম চুপ তুবড়ি। সবসময় কথা বলাটা না তোমার একটা বাজে অভ্যেস, এটা বদলা, চেঞ্জ করো নিজেকে। দাও হাতটা দাও। বসো তুমি, বলছি তো হাতটা দাও আমায়। আগে নিজেকে সম্মান করতে শেখো তুবড়ি, দেখবে অসম্মানিত হওয়ার ভয় না, ওই ভুলগুলো তুমি আর করবে না, কখনো না।
শুধু